হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। আইন মেনে হবে পরোয়ানাভুক্তদের বিচার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করি। ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি, এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। তালিকায় না থাকায় এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন। পিয়ার সহ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী, চূড়ান্ত খসড়া দেখে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাবেন নেতারা। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা, এনসিপি নেতাদের সংহতি। শেষ মুহূর্তে চাকসু নির্বাচনে জমজমাট প্রচার, প্রার্থীদের যোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাকসুতেও চলছে ব্যাপক গণসংযোগ। সর্বাধিক যতই উন্নতি করা যায় যাদের দ্বারা সম্ভব ওগুলো দেখেই দিব আর কি, ওদের যোগ্যতা দেখে আমাদের সব দাবি পূরণ করে দিতে পারবে, আমরা এরকম প্রার্থী চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের কেমন চিন্তা ভাবনা, সেই সকল দিয়ে তাদের যদি যোগ্য মনে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে ভোট দিই। আসলে বিষয় বলতে ইশতেহারকে আমরা প্রায়োরিটি দিতে যাচ্ছি বেশি। আসলে কারা আমাদের ক্যাম্পাসের জন্য ভালো ইশতেহার দিচ্ছে। কাল শুরু হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়। যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে বৈঠকে বসেছেন ট্রাম্প সহ বিশ্ব নেতারা। গাজায় দুদিনে 150 মরদেহ উদ্ধার। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা। এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার তর্কে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে। শুনানিতে প্রসিকিউশনে বলছেন ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল। নারায়ণগঞ্জে 7 মার্ডার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ। 7 জনকে গুম করে হত্যা করা হয়, পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। গুম ও হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে। এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো। হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো, আবার কারো পেট চিরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক তৃপ্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করতো যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়, রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো।
রোববার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে উঠে আসে গুমের এসব ঘটনায় আসামিদের বিষয়টি। এ সময় সেনাবাহিনী কর্তৃক 15 আসামিকে হেফাজতে নেওয়া ও সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিচারের আইনি ব্যাখ্যার বিষয়ে জানানো হয় কেউ আইনি মতামত চাইলে দেয়া হবে, আর বিধান অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের হাজির করা হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনের যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই। এদিন ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালও দেন মতামত। আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল, তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি রায়ের দিকে যাবে। সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই রায় দিতে পারে ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য বিশৃঙ্খলাকারী ব্যক্তি ও গ্রুপ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, তার ছেলে মেয়ে দেশে থাকে, তাই সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নির্বাচনী মাঠ প্রশাসন কোনো দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, অন্যথায় নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বড় শঙ্কার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। জোর দেয়া হয় 9টি বিষয়ে। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, ডিসি, ইউএনও, ওসি, এসপিদের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ সিদ্ধান্ত হয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের। জানানো হয় সারা দেশে প্রায় 45,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগিতায় থাকবে পুলিশ ও বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্র বাহিনীর প্রায় 1 লাখ সদস্য। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেফ এক্সিট প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়েও। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করি। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা মেয়ে কি করব? বিগত 3 নির্বাচনে ডিসি, ইউএনওদের বিতর্কিত ভূমিকার কারণে এবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেছেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ইসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করি নাই। অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না বা ভবিষ্যতে করবো না। প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। আমরা খোঁজ খবর নিব, এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। জনপ্রশাসন সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখেন না। উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে মাঠ প্রশাসন। গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই।
এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা ২৪-এর আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিএসি। জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশন নিরাপত্তা, অপতথ্য, এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে। নাসিরউদ্দিন বলেছেন, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি। NCB will be a problem for transition to democracy. তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বান্ধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি জনগণ গ্রহণ করবে না। দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল। তার বিশ্বাস, জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বেই নির্বাচিত করবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি। প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় স্মরণ সভার। উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের কথা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবও সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন। বলেন, বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত্য কমিশন। দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। ফখরুল আরও বলেন, মানুষ ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায়, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি তারা মেনে নেবে না। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন? আছেন নাকি? কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। আগামীর বাংলাদেশে বেকার সমস্যার সমাধান, বিনিয়োগ বৃদ্ধি ও ফ্যামিলি কার্ডের বন্দোবস্ত নিয়ে কর্মপন্থা প্রস্তুত করছে বিএনপি। আত্মনির্ভরশীল জাতি ও উন্নয়নের এমন নানা দিক নিয়ে দলের পৃথক পৃথক টিম কাজ করছে বলেও জানান মহাসচিব। সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এর আগে দেখতে চান সনদের চূড়ান্ত খসড়া। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এনসিপি থেকে যাবেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। নেতারা বলেছেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। আরিফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রায় 7 মাস ধরে 3 দফায় রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে ঐক্যমত্য কমিশন। আলোচনায় পক্ষে বিপক্ষে যুক্তি, ওয়াকআউটের মতো ঘটনায় সংসদের আবহ তৈরি হয় কমিশনের বৈঠকে। অবশেষে কিছু বিষয়ে আপত্তি তথা নোট অব ডিসেন্ট দিয়ে 84টি প্রস্তাবে ঐক্যমতে পৌঁছায় দলগুলো। কিন্তু জটিলতা দেখা দেয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে।
8 অক্টোবর। শেষ বৈঠকে প্রায় সব দলই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোটে সম্মত হয়। তাই 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈঠকে অংশ নেওয়া সব দলকেই অনুষ্ঠানে 2 সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে সরকার। সেই আমন্ত্রণ নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? গণতন্ত্রের মঞ্চের নেতারা সনদে স্বাক্ষরে আগ্রহী জানালেও এনসিপি নেতারা বললেন খসড়া দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা। সেখানে গণতন্ত্র মঞ্চের প্রতিটা দল সেখানে যাবেন এবং সেখানে স্বাক্ষর করবেন। এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাংলাদেশের 53-54 বছরে এ ধরনের কোনো অনুশীলন হয়নি এবং একসাথে ভিন্নমত নিয়ে চলার ক্ষেত্রে এটা নতুন একটা মাইল ফলক হিসাবে আমার ধারণা এই যে আমাদের যে উদ্যোগটা মানে এটা কিন্তু বিবেচিত হবে। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েক দফা দাবিতে জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনের শরিক মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস জানালেন, জুলাই সনদে তারা স্বাক্ষর করলেও যুগপৎ আন্দোলন বন্ধ হচ্ছে না। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, স্বাক্ষর করে আমরা জুলাই সনদের আইনে ভিত্তি নির্বাচনের আগে আদায় করার জন্য আমরা এখনো পর্যন্ত নমনীয় কোনো মনোভাব আমরা পোষণ করি না। আমরা আন্দোলনের মাধ্যমে যদি প্রয়োজন হয় সে দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। শুরু থেকে ঐক্যমত হওয়া প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে জারি করার পরামর্শ দেয় বিএনপি। এছাড়া সংবিধান সংক্রান্ত সুপারিশ সংসদের হাতে রাখারও প্রস্তাব দলটির। তবুও নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবে সম্মতি জানিয়ে সনদ স্বাক্ষরে যাচ্ছেন বিএনপির 2 সদস্য। আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের দল থেকে আমাদের যে 2 জন যাবেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা 2 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। ঐক্যমত কমিশন সূত্র জানায় 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলের কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে। সনদের অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে নামা এমপিওভুক্ত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। রাস্তা থেকে সরাতে ব্যবহার করেছে সাউন্ড গ্রেনেডও। এতে করে দুপুর নাগাদ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের। এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন। দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা। তাদের সাথে সংহতি জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা। দুপুর 1:45 অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকাল 11টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে অবস্থান নেয়। দাবি বিবেচনায় নিয়ে 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। অন্যতম দাবি হচ্ছে 30% বাড়ি ভাড়া, তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমাদের কথা রেখেছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ যেহেতু প্রজ্ঞাপন হয় না, তাহলে আমরা রাস্তায় থাকবো না। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায়, থেমে যায় যানবাহন। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ। শিক্ষকরা সরতে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ, করে লাঠিচার্জ। এতে আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষক। আধা ঘন্টা পর রাস্তা থেকে সরে যান শিক্ষকরা, স্বাভাবিক হয় যান চলাচল। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন এনসিপির শীর্ষ নেতারা। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আপনারা দ্রুততম সময়ের মধ্যে
বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে রওনা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনূসের। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র আয়োজিত একটি প্ল্যাটফর্ম। এখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। রোমে এবারের ইভেন্ট চলবে 17 অক্টোবর পর্যন্ত। চট্টগ্রামের থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতকে আটকে রেখে মারধর ও হেনস্থা করেছেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম। এই ঘটনায় সিএমপি কমিশনারের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু আশ্বাস দেয়ায় থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। আগের রাতে জেসি কনভেনশন সেন্টারে কনসার্টে সংঘর্ষ, গোলাগুলি, অস্ত্রবাজির ঘটনায় ফলো আপ সংবাদ সংগ্রহের জন্য রোববার সকালে ভিডিও জার্নালিস্টকে নিয়ে খুলশী থানায় যান যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত। এ সময় কার অনুমতি নিয়ে এসেছেন বলে তার উপর চড়াও হন। থানায় সাদা পোশাকে অবস্থান করা সিএমপির ডিসি আমিরুল ইসলাম টেনে হিসড়ে পাশের কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ আক্রান্ত এই সাংবাদিকের। অ্যারেস্ট করে ফেলবো, তোকে গায়েব করবো, মানে যা তা বলেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মেরেছেন যেভাবে সেটা বলার ভাষা রাখে না। বাম দিকে 2টা থাপ্পড়, ডান দিকে 3টা থাপ্পড় মেরেছে। তারপর ধাক্কা দিয়ে আমাকে যখন ধাক্কা দেয় আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পর ইচ্ছে মতো পায়ে লাথি মারে। খবর পেয়ে চট্টগ্রামে প্রায় সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছুটে গিয়ে খুলশী থানার সামনে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদ জানান। এক পর্যায়ে সিএমপি কমিশনারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার ঘটনাস্থলে এসে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পৃথক অনুষ্ঠানে সিএমপি কমিশনারও একই কথা জানান। যেইভাবে ঘটুক না কেন আমরা এটার সুষ্ঠু একটা ইনকোয়ারি করব কমিশনার স্যারের নির্দেশে, এবং যেই দোষী হোক এবং দায়ী হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব। থানার ভেতরে সাংবাদিককে মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র আশ্বাস দেয় এর প্রতিবাদে থানার সামনে সমাবেশ করেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। তাদের পক্ষ থেকে কোনো জবাব নাই, তার মানে আমরা ধরে নিতে পারি আজকে যে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপর যে আঘাত করা হয়েছে, এটা শতভাগ সত্য। আঘাতের পর আঘাত করে তাকে আহত করেছে। আমরা চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন সাংবাদিকের উপর ব্রুটালি আঘাত করতে কোনোদিন রাষ্ট্রপক্ষ পারে না, তার হাতে কোনো অস্ত্র নেই। আমরা এই ঘটনার সুস্পষ্ট বিচার চাই। এ সময় খুলশী থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষও পুলিশের দুর্ব্যবহার, অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। ওই মহিলা বাইরে বানি বেয়াদব, ওরা আমাদেরকে উল্টে দুনিয়ার গালাগালি, আমরা বেয়াদব। 50 টাকা হবে না তো, আমাদের চা নাস্তা খেতে টাকা লাগবে না, পরে 100 টাকা দিয়ে বাইরে নাস্তা দিয়ে আসছি। নাস্তা আনার পরে বলে যে টাকা লাগবে, পরে তাহলে 50 টাকা দিছি, 50 টাকা নিবে না, বলতে যে 100 টাকা দিতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সকাল থেকে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়।
নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে সময়গুলোকে পুরোপুরি কাজে লাগাতে চান প্রার্থীরা। তাই তো সকাল থেকেই ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন তারা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা গণসংযোগ করেন ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ঝুপড়ি, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে। সার্বিক পরিবেশ ভালো মনে হচ্ছে, ভোটাররা উৎসুক, প্রার্থীরা উৎসুক। দু একটি ঘটনা ঘটেছে যেগুলো আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কথা এসেছে। আমরা মনে করি প্রত্যেকটি প্রার্থী এ ব্যাপারে সতর্ক আছে এবং সতর্ক থাকবে। আমরা অন্তত এই ব্যাপারটা নিশ্চিত করতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো অংশেই বাংলাদেশের অন্যান্য কোনো ক্যাম্পাসের চেয়ে কোনো অংশে কম নাই, বরঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণায় এবং আন্তর্জাতিক যে রেটিং আছে ইউনিভার্সিটিগুলোর মানের, আমরা কিভাবে এটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পরামর্শের আলোকে এবং আমরা সেই কাজ আমরা করব ইনশাআল্লাহ। সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান, ব্যবসায় অনুষদ, নতুন পুরনো কলা অনুষদ সহ বিভিন্ন ঝুপড়ি ও আবাসিক হলে গণসংযোগ করে ছাত্রদল। যে দীর্ঘ 36 বছর পর আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসব আমেজের পরিবেশ আমরা লক্ষ্য করছি। আমরা তাদের কাছে তাদের ভাবনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা জানতে চেয়েছিলাম। ইশতেহারে কোনো প্রকার সমস্যা আছে কিনা আমরা সেটা তাদের কাছে জানতে যাচ্ছি, বা ইশতেহারটা কেমন হয়েছে। তো ইশতেহারটা বেশিরভাগ স্টুডেন্ট বলতেছে যতগুলো ইশতেহার তারা দেখেছেন সব থেকে সেরা ইশতেহার হয়েছে ছাত্রদলের ইশতেহার। নিজেদের অবস্থান তুলে ধরতে বড় প্যানেলগুলোর সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করেন বাকি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও। আমরা রেসপন্স পাচ্ছি এবং প্রচারণা তার মতো করেই চলতেছে। অনেকগুলো আচরণবিধি লঙ্ঘনও ঘটেছে। সকাল 8টা বাজে বের হয়ে গেছি ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদকে $13 দিতে। আসলে তো শিক্ষার্থীরা যখন আছে সবাইকেই দিচ্ছি। যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। যেই প্রার্থী আসুক, মানে জিতে আসুক, এমন যারা ক্যাম্পাসটাকে নিরাপদ ক্যাম্পাস করে দিতে পারবে। ভালো ইশতেহার দিছে যে ক্যাম্পাসের আসলেই উন্নতি হবে একাডেমিক্যালি, অ্যান্ড আমাদের হল আবাসন নিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে আমি চাচ্ছি যে প্রবলেম সলভ হোক আমাদের এই ছাত্র নেতাদের মাধ্যমে। তো আসলে আমরা ইশতেহারটাকে গুরুত্ব দিতে যাচ্ছি। নির্বাচনের সার্বিক অবস্থা তুলে ধরতে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রিজাইডিং অফিসার প্রত্যেকটি কক্ষের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, তাদের জন্য অবসনীয় কালি এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা, যেটি আমরা অনেক কষ্ট কাঠখড় পোড়ায় আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে প্রার্থী 907 জন। ভোট গ্রহণ আগামী 15 অক্টোবর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন প্রার্থীরা। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা, দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 অক্টোবর। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীর সাথে ইউনাইটেড পরিবহন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভাগের ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহের শত শত যাত্রী। একদিকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, অপরদিকে জুলাই যোদ্ধাকে নাজেহালের বিচার ও আওয়ামী নেতার 16টি বাস বন্ধের দাবিতে অনড় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বাসের খোঁজে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে ছুটছেন শাহিদা বেগম, সাথে আরও 3 ছেলে মেয়ে। দীর্ঘ সময় রাস্তায় বসে থেকে বিপর্যস্ত তারা। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়া শত শত যাত্রীর মধ্যে শাহিদা বেগমও একজন। আমি জামালপুর থেকে আসছি, এখন মাঝপথে এসে মানে আটকা পড়ে গেছি, এদিকেও যাইতে পারতেছি না ওইদিকেও যাইতে পারতেছি না। ঘটনার শুরু শুক্রবার সন্ধ্যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া আবু রায়হান নামে একজন ঢাকায় যেতে ইউনাইটেড পরিবহনের টিকিট কেনেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়তে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না রায়হানকে। দীর্ঘ অপেক্ষার পর যখন বাসটি স্টেশন ছাড়ছিল তখন ছুটে আসেন তিনি। এরপর বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান পরিবহন শ্রমিক ও ওই যাত্রী। বলো ভাই ধাক্কা দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন কেন? আমি তো উঠতেছি। এটা বলার পর সে উত্তেজিত হয়ে গেছে, ধাক্কা দিয়ে ওঠায় আমার কলার চেপে ধরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে।
তোর জুলাই তোর এই করবো সেই করবো। লাইনম্যানে বলছে ভাই উঠেন, তাড়াতাড়ি উঠেন, গাড়ি অনেক সময় লেট হয়ে গেছে আপনাদের জন্য খোঁজাখুঁজি করিয়া, ঠিক আছে। তো তখন বলছে এই ছেলে তুমি আমার গায়ে হাত দিলা কেন, তুমি আমাকে চিনো, আমি কে? শুক্রবার রাত থেকে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগণের ব্যানারে ইউনাইটেডের কাউন্টারের সামনে আন্দোলন শুরু হয়, চলে শনিবার বিকেল পর্যন্ত। ইউনাইটেড পরিবহনে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আমিনুল হক শামীমের 16টি বাস বন্ধ সহ 4 দফা দাবি জানান তারা। গ্রেফতার করা হয় এক পরিবহন শ্রমিককে। এর প্রতিবাদে আবার আন্দোলনে নামেন শ্রমিকরাও। 16টি বাস অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে এবং আটক করতে হবে। আর শামীমের যত কাউন্টার আছে প্রত্যেকটি কাউন্টার বন্ধ করে দিতে হবে। কিছু তৃতীয় পক্ষ মালিক আছে, অবৈধ মালিক ছিল তারা, বুঝছেন, তারা এটারে এনসিপিরে ইন্ধন দিয়া একটা ইস্যু তৈরি করছে। এসব ঘটনার জেরে ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সবাই বলবে অনেক ক্ষতিকর, কিন্তু আমরা তো মাইনে নিই সব কিছু, আমার সহ্য করতে হবে, মানতে হবে, কি করে দেব। এদিকে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের দাবিতে অনড় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। জেলা প্রশাসক বলছেন সংকট নিরসনে কাজ করছে প্রশাসন। সিন্ডিকেট ভাঙতে হবে এবং ফ্যাসিস্টদের কোনো বাস চলাচল যেন বন্ধ থাকে তার ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে। কমিটি যাচাই বাছাই করে দেখবে ফ্যাসিস্টের আপনার লোকজনগুলো তাদের গাড়িগুলো চলাচল করছে কিনা, ফ্যাসিস্ট আছেন বা ফ্যাসিস্টের দোষর আছেন তারা কোনোভাবে সেখানে চাকরি বা অন্য কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে কিনা বিষয়টা দেখভাল করবেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। সারা দেশে ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 230 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 953 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 953 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 141 জন, চট্টগ্রাম বিভাগে 107 জন, ঢাকা বিভাগে 197 জন, ঢাকা উত্তর সিটিতে 147 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 122 জন, খুলনা বিভাগে 93 জন, ময়মনসিংহ বিভাগে 46 জন, রাজশাহী বিভাগে 69 জন, রংপুর বিভাগে 23 জন ও সিলেট বিভাগে 8 জন ভর্তি হয়েছেন। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এর আগে দেশে কখনোই জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দেওয়া হয়নি। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। এর আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে 1 ডোজ টিকা দেওয়া হবে। জন্মসনদ নেই এমন শিশুরাও পাচ্ছে টিকা। সুই বিধবে এই ভয় নেই কারো, বরং চোখে মুখে উচ্ছ্বাস। লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় নিচ্ছেন টিকা। তবে ভীতি আছে 2-1 জনের। অভিভাবকরা চেষ্টা করছেন বুঝিয়ে টিকা নিতে। অসুস্থতায় যেন স্কুলে যাওয়া বন্ধ না হয় সেই সচেতনতাই সবার মাঝে। গুজবে কান্না দেওয়ার পরামর্শও কোমলমতিদের। বন্ধুদের আহ্বান জানায় দ্রুত টিকা নিতে। ভয় পাওয়ার কিছু নেই প্রথম কথা, আর টাইফয়েডের টিকা একটি রোগের টিকা যাতে সবাই নেয় আর কি। ভাবছিলাম হয়তো প্রথমের দিকে একটু ব্যথা লাগবে, পরে লাগবে না, কিন্তু যখন দেওয়া হলো তখন বুঝলাম যে না, কোনো ব্যথা লাগে। আমার ব্যথাও লাগে নাই, ভয়ও লাগে নাই, ব্যথাটা মনেই হয়। আমার স্বাস্থ্য হিসেবে আমি বিবেচিত হতে পারছি, সেক্ষেত্রে আমার মনে হয় সবারই টিকা নেওয়া উচিত। এর আগে রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। বলেন, দেশে এখনো শিশুরা টাইফয়েডে মারা যায়, এটা লজ্জার। ডায়রিয়া ও রাতকানা প্রতিরোধে বাংলাদেশ সফল, টাইফয়েড প্রতিরোধেও সফলতার আশা তার। আমরা এতে না পারি রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই, কিন্তু এই উপচে পড়া ভিড়, এইটাকে আমরা সামাল দিতে পারি না, ম্যানেজ করতে পারছি না। তো সেই জন্যই বলবো, যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি। রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না। একই সময় রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বলেন, দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাছাড়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়েছে। টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে,
এবং আমরা যদি টিকা নিই তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো টাইফয়েডের কবল থেকে। সব টিকাই ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি, তবে বাংলাদেশকে এই টিকা সরবরাহে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কাল সকাল থেকে শুরু হতে যাচ্ছে বন্দি বিনিময়। জীবিত আর মৃত মিলিয়ে 48 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। তাদের মধ্যে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 250 ফিলিস্তিনি। প্রস্তুতির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের 2টি পৃথক কারাগারে স্থানান্তর করেছে তেল আবিব। আরও 7 জন হাই প্রোফাইল বন্দীকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে হামাস। এদিকে শনিবার গাজা উপত্যকায় পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এক সম্মেলন। সোমবারের আয়োজনে যোগ দেবেন 20টির বেশি দেশের নেতারা। শার্ম এল শেখের সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ শেষের লক্ষ্যে কোনো ঘোষণাপত্র আসতে পারে সেখানে। সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এর মতো প্রভাবশালী নেতারা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাবেন কিনা নিশ্চিত নয় এখন পর্যন্ত। হামাসের তরফ থেকে কারা যোগ দেবেন তাও স্পষ্ট নয়। দীর্ঘ সংঘাত থেমে গেলেও দুর্ভোগ পিছু ছাড়েনি অসহায় গাজাবাসীদের। ঘরবাড়ি পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। উপত্যকা জুড়ে নেই কোনো খাবার পানি। এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে মিলেছে অন্তত 150 ফিলিস্তিনির মরদেহ। প্রায় 4000 টন ধ্বংসস্তূপ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় উপত্যকা জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে ফিলিস্তিন প্রশাসন। জরুরি ত্রাণ ও বিভিন্ন সেবা নিয়ে সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে বহু ট্রাক। সহিংসতার সমাপ্তি থেকে শুরু হলো দীর্ঘ আরেক সংগ্রাম। অনেকটা এমনই পরিস্থিতি এখন অসহায় বিপর্যস্ত গাজাবাসীদের। 2 বছরের দীর্ঘ যুদ্ধে প্রাণভয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়ানোর পর অবশেষে বাড়ি ফিরলেও মিলছে না স্বস্তি। ফেলে যাওয়া বাড়িঘর এখন কেবলই ইট পাথরের স্তূপ। গোটা উপত্যকায় নেই খাবার কিংবা পানি। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উপত্যকা জুড়ে সীমিত সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ত্রাণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে পরিচালিত হয়েছে 850টিরও বেশি অভিযান। গেল 2 দিনে বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষের নিচ থেকে মিলেছে অন্তত 150 ফিলিস্তিনির ধুলার আস্তরে ঢাকা মৃতদেহ। অঞ্চলটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে কোনো খাবার পানি নেই। আমি গতকাল থেকে একটু খাবার পানি খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ইসরায়েলি সেনারা কেবল মানুষ মেরেই ক্ষান্ত হয়নি, তারা বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি গাছপালা পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সাজানো গোছানো একটি এলাকা এখন পুরোপুরি ইট পাথরের ধ্বংসস্তূপ। এদিকে গাজায় ত্রাণ সরবরাহে প্রস্তুত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা। বিধ্বস্ত অঞ্চল জুড়ে তাৎক্ষণিক অন্তত 145টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালু করতে প্রস্তুত জাতিসংঘ। ত্রাণ সরবরাহ ত্বরান্বিত করতে সব সীমান্ত খুলে দিতে ইসরায়েলের কাছে জোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধ থামার বিষয়টি নিয়ে আমরা আনন্দিত হলেও মনে মনে সবাই শঙ্কিত। এত দীর্ঘ সংঘাতে সবকিছুই কেমন অনিশ্চিত ঠেকছে। একদিন যুদ্ধবিরতি হলেও পরদিন তা আবার বাতিল হয়ে যায়। এসব দেখতে দেখতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। গাজার নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে পানযোগ্য পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। অবিলম্বে সরাতে হবে অন্তত 4000 টন ধ্বংসাবশেষ। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বেঁচে যাওয়া যৎসামান্য সরঞ্জাম নিয়েই এ দফায় গাজায় ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে প্রশাসনের পাশাপাশি তৎপর হয়েছে অসহায় ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।